আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আজকে একটু নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটি শুরু হওয়ার আগে সবার কাছে একটু রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং এই চ্যানেলটাতে অন্যজনকে শেয়ার করো। বিভিন্ন ভিডিওস রয়েছে, সেই ভিডিওগুলো দেখো, বারবার বোঝো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে চ্যানেলের ডেসক্রিপশনে। সেখানে জয়েন করে এই যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে তার প্রত্যেকের নোটস গুলো সেখান থেকে নিয়ে পড়তে পারবে এবং অন্যজনকে শেয়ারও করতে পারবে। তো আজকে শুরু করছি। আজকের টপিকটা হচ্ছে কি না, স্ক্রাব টাইফাস। টপিকটা হচ্ছে স্ক্রাব টাইফাস। ঠিক আছে। তো স্ক্রাব টাইফাসটা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আগে নর্থ বেঙ্গলের দিকে হতো। হ্যাঁ, নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, দার্জিলিং এর দিকে হতো। কিন্তু ধীরে ধীরে সেটা আস্তে আস্তে কিন্তু আমাদের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই স্ক্রাব টাইফাসটা নর্মালি যে শীতের দেশে হয়, মানে যেসব জায়গাগুলো ঠান্ডা সেই সব দেশে বেশি হয়। আর পোস্ট মনসুন এরিয়া, যখন বর্ষা চলে গেলে যে ঠান্ডাটা পড়ছে তখনই কিন্তু এই স্কার্প টাইফাস গুলো হয়। তো এই যে পুরো ডিটেলসে আমরা জানবো স্কার্প টাইফাস কি, কিভাবে হয়, কিভাবে ট্রান্সমিশন করে, তার ক্লিনিক্যাল ফিচার্স কি, তার কি কি কমপ্লিকেশন হতে পারে, তার ইনভেস্টিগেশন কি, তার ট্রিটমেন্ট কি, হ্যাঁ, এবং তার প্রিভেনশন এবং কন্ট্রোল কি করে করবো সেটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কি, যে স্কার্ব টাইফাস হচ্ছে একটা হচ্ছে কি জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ কথার অর্থ হচ্ছে এই ডিজিজটা হচ্ছে কোনো, মানে অ্যানিম্যাল বা আমাদের যে হিউম্যানস ছাড়া অন্য কোনো ভার্টিব্রেটস কোনো অ্যানিম্যালস আছে সেখান দিয়ে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাকিউট ফেব্রাইল। অ্যাকিউট ফেব্রাইল মানে এটা একটা ফেব্রাইল ফিভার কন্ডিশন হচ্ছে, এবার অ্যাকিউট হচ্ছে। ঠিক আছে, তাহলে সাডেন হচ্ছে। এবং যাকে যে করছে, স্ক্রাব টাইফাসটা একটা ব্যাকটেরিয়া করছে। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি না, ওরিয়েনসিয়া সুসুগামুসি। এই ওরিয়েনসিয়া সুসুগামুসিকে আমরা আগে কি নামে ডাকতাম, যে রিকেটসিয়া বলে ডাকতাম। রিকেটসিয়া সুসুগামুসি বলে ডাকতাম। এবার রিকেটসিয়া গ্রুপসের অনেকগুলো এরকম ব্যাকটেরিয়া আছে, এগুলো কি, এই যে ব্যাকটেরিয়াটা এটা কিন্তু টোটালি ইন্ট্রাসেলুলার। তাহলে এটা কিন্তু ইন্ট্রাসেলুলার, সবসময় সেলসের মধ্যেই থাকে। এইসব ব্যাকটেরিয়াটা, যে ওরিয়েনসিয়া সুসুগুমাসি যে ব্যাকটেরিয়াটা, অন্য যে রিকেটসিয়া ব্যাকটেরিয়া যারা আছে তাদের থেকে কিভাবে মানে ডিফারেন্সিয়েট করব, সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া, অন্যান্য যে রিকেটসিয়া ফ্যামিলি ব্যাকটেরিয়া গুলো ডাইরেক্ট নিউক্লিয়াস, কোনো সেলসের নিউক্লিয়াস গিয়ে অ্যাটাক করে। কিন্তু এ হচ্ছে কোথায় অ্যাটাক করছে না, সাইটোপ্লাজমে গিয়ে অ্যাটাক করছে এবং সেখানে গিয়ে গ্রো করছে। আর এদের হচ্ছে কি লাইপোপলিস্যাকারাইড যে সেল মেমব্রেন, যে পেপটাইডোগ্লাইকান, আমরা যে ব্যাকটেরিয়া ক্লাস করেছিলাম, সেই যে ক্লাসে দেখবে যে সেলস ওয়াল আছে, সেই সেখানে কি হচ্ছে না, সেগুলো থাকছে না, লাইপোপলিস্যাকারাইড এবং পেপটাইডোগ্লাইকান থাকে না। তাহলে এখন আমরা কি জানলাম, যে স্ক্রাব টাইপাস কে করছে। তাহলে স্ক্রাব টাইপাস করছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ওরিয়েনসিয়া সুসুগামুসি। ঠিক আছে। তাহলে এটা একটা ফেব্রাইল কন্ডিশন এবং অ্যাকিউট হবে। ঠিক আছে, তাহলে ফেব্রাইল কন্ডিশন অ্যাকিউট হবে। তাহলে আমরা এই পর্যন্ত এখনই জানলাম। এরপরে কি জানবো, এপিডেমিওলজি। এপিডেমিওলজি মানে এই স্ক্রাব টাইপাসটা কোথায় কোথায় কিভাবে ইয়ে করছে। তো এপিডেমিওলজি হচ্ছে কি, একটা এপিডেমিওলজি একটা ট্রায়াঙ্গেল মারা হয়। সেই ট্রায়াঙ্গেলটা যদি আমরা ধরি, যেটা যদি নর্থ, তাহলে এটা সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এই যে ট্রায়াঙ্গেল, তাহলে নর্থে কে আছে, যে জাপান এবং রাশিয়া। হ্যাঁ, সাউথে আছে নর্দার্ন অস্ট্রেলিয়া, এবং ওয়েস্টে হচ্ছে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো আছে। তাহলে এইসব দেশগুলোতে কি হচ্ছে না, প্রথম হচ্ছে আমাদের স্ক্রাব টাইফাসটা হচ্ছে। এবং যে এনভায়রনমেন্ট যদি বলি, কোন পরিবেশে হচ্ছে, না যদি একটা জঙ্গল কেটে দেওয়া হয়, তারপর যে ছোট ছোট ঘাসগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, গুল্ম জাতীয় যে বিভিন্ন রকম ঘাস তৈরি হয়, সেখানে কিন্তু এই যে এ, যে স্ক্রাব টাইফাস যে ট্রান্সমিশন করছে, যে মাইটস এক ধরনের, সেটা আমরা পরে আলোচনা করছি। সেই মাইটস গুলো কিন্তু ওখানে গ্রো করতে সুবিধা হয়। ঠিক আছে, আর আমি বলেছিলাম যেটা কুলার মান্থস এবং পোস্ট মনসুন সিজনস গুলোতে বেশি হয়। তাহলে আমরা কি জানলাম, যে পজিটিভ অর্গানিজম জানলাম যেটা ব্যাকটেরিয়া করছে, এবং তার এপিডেমিওলজি সম্পর্কে একটু জানলাম। ঠিক আছে। এইবার আমরা যেটা জানবো, যে ভেক্টর মানে এই যে ব্যাকটেরিয়াটা কে নিয়ে যাচ্ছে সেই সম্পর্কে একটুখানি জানবো। তো ব্যাকটেরিয়াটা কে বহন করছে, তাহলে কি হচ্ছে, যে এইটা একটা মাইটস এর একটা লার্ভা ফর্ম, সেটাকে আমরা বলছি চিগার্স। ঠিক আছে, এটা একটা মাইটস এর একটা লার্ভা ফর্ম, এটা হচ্ছে চিগার্স। ঠিক আছে। দেখো, একটা লার্ভা ফর্ম আছে, এটা কি মাইটস, এই মাইটসটা হচ্ছে একটা যে লেপ্টোট্রম্বিডিয়াম, হ্যাঁ, ডেলিয়েন্স। ঠিক আছে, লেপ্টোট্রম্বিডিয়াম ডেলিয়েন্স, এই যে মাইটসটা আছে তার কিন্তু অ্যাডাল্ট ফর্ম নয়, তার হচ্ছে একটা লার্ভা ফর্ম, মানে লার্ভা স্টেজ। সেটা কি স্টেজ, যেটাকে চিগার বলছি। সে কি করছে, হিউম্যানকে বাইটস করলে সেই এর এর শরীর থেকে যে ব্যাকটেরিয়াটা আছে হিউম্যানসের কোথায় যাবে, হিউম্যানসের ব্লাড ভেসেলস এবং লিম্ফ্যাটিক্সে চলে যাবে। ঠিক আছে। তাহলে আমরা জানতে পারছি যে তাহলে কি হচ্ছে,
এই যে মানে ভেক্টর যেটা ক্যারিয়ার, মানে যে ব্যাকটেরিয়াটাকে ট্রান্সমিট করে হিউম্যানের শরীরে আনছে, সেটা কিন্তু এই যে আমাদের যে যে মাইটটা আছে তার কিন্তু লার্ভা ফর্ম করছে, ঠিক আছে? যে মাইটটা লার্ভা ফর্ম করছে, তাহলে এর কিন্তু অ্যাডাল্ট ফর্ম করছে না। এবার কি হচ্ছে অ্যাডাল্ট ফর্ম থেকে কি হচ্ছে সেই সাইকেলটা একটু আমরা জেনে নেবো। দেখো, এখানে তাহলে কি হচ্ছে যে এটা একটা হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে ধরো যে এর মধ্যে কি হচ্ছে যে ব্যাকটেরিয়াটা এর মধ্যে ইনফেক্টেড, ঠিক আছে? এবার এই যে ব্যাকটেরিয়াটা কি হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়াটা সে কিন্তু ওই যে এগের মধ্যেও ট্রান্সমিট করছে, যে ট্রান্স ওভারিয়াল যে ফেজ আছে সেখানে যে ট্রান্সমিট করছে, গিয়ে কি হচ্ছে লার্ভা তৈরি হচ্ছে। এই লার্ভাটা মেনলি যে কি হোস্ট হচ্ছে কি না, এখানে হচ্ছে আমাদের যে যে ইঁদুরগুলো রয়েছে, র্যাট, ঠিক আছে? এই র্যাট হচ্ছে কি হচ্ছে আমাদের হচ্ছে এদের হচ্ছে কি আমাদের মানে র্যাটস হচ্ছে ওই যে লার্ভা ফর্ম গুলোকে ধরে রাখছে, ঠিক আছে? তারপর ওই লার্ভা গুলো কি করছে না আস্তে আস্তে বড় হচ্ছে, এবং অনেক সময় আমাদের কি হিউম্যানে এসে লার্ভা গুলো অ্যাটাক করছে, মানে আমরা হচ্ছে অ্যাক্সিডেন্টাল হোস্ট। এই কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে অ্যাক্সিডেন্টাল হোস্ট, আমাদের সচরাচর কিন্তু আমাদের শরীরে এইসব থাকে না, আমাদের অ্যাক্সিডেন্টালি আসে। তাহলে এই যে তাহলে কি হচ্ছে একটা অ্যাডাল্ট মাইট, সে কিন্তু অ্যাডাল্ট মাইট কি করছে তাহলে বিশেষ করে ফিমেল মাইটস, অ্যাডাল্ট ফিমেল মাইট সে কি করছে সেই ব্যাকটেরিয়াটা কোথায় তার এক্স এ কিন্তু ট্রান্সমিট করে দিচ্ছে। যখন এক্স থেকে লার্ভা হচ্ছে, সেই লার্ভাটা যখন আমাদের কামড়ে দিচ্ছে তখন কিন্তু ব্যাকটেরিয়া আমাদের শরীরে লিম্ফ্যাটিক্স এবং ব্লাড ভেসেলসে চলে আসছে। একটা জিনিস মনে রাখতে হবে, এরা কিন্তু ব্লাড ডিরেক্ট ব্লাড, এই যে মাইটস গুলো ডিরেক্ট ব্লাড ইট করে না, মানে ব্লাড এটাকে ড্রিঙ্ক করে না, ঠিক আছে? এরা কিন্তু কি করে, এরা হচ্ছে কিন্তু আমাদের যে আমাদের যে টিস্যু গুলো আছে সেগুলোতে ওদের ফুড হিসাবে করে, ঠিক আছে? এটা হচ্ছে জানার ছিল। হ্যাঁ, এবার হচ্ছে কি, তাহলে এখানে একটা সাইকেলটা হয়ে গেল। তাহলে ইঁদুর আমাদের হিউম্যান অ্যাক্সিডেন্টাল হোস্ট, তারপরে সেখান থেকে লিম্ফ অ্যাডাল্ট, এবং অ্যাডাল্ট থেকে ব্যাকটেরিয়া চলে যাচ্ছে এক্স, এক্স থেকে লার্ভা, সেইভাবে ইয়ে হচ্ছে। এবারে প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস মানে হচ্ছে যে আমাদের যে ব্যাকটেরিয়াটা কি হচ্ছে তাহলে ওই যে আমাদের লার্ভাটা এসে কামড়ে দিল, তারপর কোথায় বললাম যে আমাদের ব্লাড ভেসেলস এবং লিম্ফ্যাটিক্সে আসছে। এবার প্যাথোজেনেসিস কি হচ্ছে যে প্রথম যখন আমাদের স্কিনে আসছে সেখান থেকে যে লোকালি একটা কি হবে, লোকালি একটা সোয়েলিং হবে, লিম্ফ্যানজাইটিস হবে, লিম্ফ অ্যাডিনোপ্যাথি হবে। তাহলে লিম্ফ গুলো ওখানে কি হচ্ছে, লিম্ফ একটা লিম্ফ নোড যদি থাকে কাছাকাছি তাহলে সেগুলো প্যালপেবল হবে। এইবারে কি করবে, কি যেটা করবে যে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ করে দেবে। তাহলে এন্ডোথেলিয়াল সেল যদি ড্যামেজ করে, এই আমাদের একটা ব্লাড ভেসেলস, এটা আমাদের একটা ব্লাড ভেসেলস আছে, আমাদের ব্লাড ভেসেলসে কি থাকে, আমাদের ব্লাড ভেসেলসে এন্ডোথেলিয়াল সেলস গুলো থাকবে। এইবার ওই ব্যাকটেরিয়াটা যদি এন্ডোথেলিয়াল সেলস গুলো ড্যামেজ করে দেয় তাহলে কি হচ্ছে দেখো, ওই দুটো সেলসের মাধ্যমে গ্যাপ তৈরি হচ্ছে। যখন দুটো সেলসের মাধ্যমে গ্যাপ তৈরি হয়ে যাবে তখন কি হবে, লিকেজ হবে। তাহলে এটা কি হলো, যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল ড্যামেজ হলো। তাহলে এই যে ব্লাড ভেসেলস এর মধ্যে যে আমাদের যে এন্ডোথেলিয়ালস গুলো আছে সেটা ড্যামেজ হয়ে গেল। হওয়ার পরে যে দুটো সেলস এর মাধ্যমে গ্যাপ বাড়ছে ওগুলো কি লিকেজ হচ্ছে। তাহলে কি কি লিকেজ হতে পারে, আমাদের যে প্লাজমা আছে সেই প্লাজমা লিকেজ হবে, প্রোটিন থাকলে প্রোটিন লিকেজ হবে, ফ্লুইডস গুলো কি লিকেজ হচ্ছে, ঠিক আছে? কোথায় না ইন্টারস্টিশিয়াল স্পেসে লিকেজ হচ্ছে। তাহলে কি কি হতে পারে এখানে, এখানে যদি আমাদের বিভিন্ন জায়গায় ইডিমা হবে। এবার কি হবে, আমাদের যদি প্লুরাল মানে আমাদের যদি প্লুরাল স্পেসে হয় তাহলে প্লুরাল ইডিমা হতে পারে, ঠিক আছে? তো পেরিকার্ডাইটিস হবে যদি আমাদের হার্টের চারিদিকে যদি জল জমে, তো বিভিন্ন অ্যাসাইটিস হতে পারে। তাহলে এগুলো কিন্তু পরে খুব সিভিয়ার কেসে, খুব কমপ্লিকেটেড হলে। আমাদের নর্মালি তাহলে কি হচ্ছে, নর্মালি যেটা হচ্ছে তাহলে আমাদের নর্মালি কি, তাহলে আমরা কি বলছি যে প্রথমে কামড়ে দিল, তারপর ব্যাকটেরিয়া আসলো এসে এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ করছে, হওয়ার পরে কি হচ্ছে যে লিম্ফ্যাটিস ব্লাড ভেসেল আসছে, ওই কি ভাস্কুলাইটিস করছে, পেরিভাস্কুলাইটিস করছে, ঠিক আছে? তাহলে এই যে ড্যামেজটা হচ্ছে তাহলে কি বলে দিলাম, ইডিমা হবে বলে দিলাম, এবং প্রত্যেকটা অর্গানে আমার এফেক্ট করবে। যে লাং হচ্ছে নিউমাইটিস হবে, এবং হচ্ছে কি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এআরডিএস হবে, লিভারে হেপাটাইটিস হবে, এবং ব্রেন হচ্ছে এনসেফালোপ্যাথি বা এনসেফালাইটিস মেনিনজোএনসেফালাইটিস এগুলো হতে পারে, ঠিক আছে? তো আমরা যদি এই এটা যে প্যাথোজেনেসিস আমরা ওটা জানলাম, এবার হচ্ছে কি বলছি যে আমাদের যে প্রথম হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, পেশেন্ট কি নিয়ে আসবে। তো পেশেন্ট এখানে দেখতে পাচ্ছি যে ইনকিউবেশন পিরিয়ড কত, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে যে 6 থেকে 21 দিন। টিপিক্যালি হচ্ছে কত, 10 থেকে 12 দিন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। মানে আমাদের অ্যাটাক করলো, তারপর আমাদের যে সিমটমস গুলো পাওয়া যাচ্ছে সেই গ্যাপটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এখানে কি হচ্ছে, ফিভার, হেডেক, মাইলজিয়া। মাইলজিয়াটা কিন্তু খুব স্পেসিফিক নয়, নন স্পেসিফিক, ঠিক আছে? তাহলে পেশেন্ট একটা কি হবে, ফিভার নিয়ে আসবে, হেডেক নিয়ে আসবে। এবার যেটা বুঝতে হবে যে আমাদের একটা ক্লাসিক্যাল একটা আমাদের যেটা দেখে আমরা সাসপেক্ট করবো যেটা স্ক্রাব টাইপাস, সেটা হচ্ছে টিপিক্যাল যে যেখানে ওই যে আমাদের যে মাইটটা, যে লার্ভা ফর্মটা যেখানে বাইট করছে সেই বাইটের ওখানে কি করবে, যে একটা এসআর ফর্মেশন করবে। তাহলে এখানে চারিদিকে রেডনেস হবে, একটা ব্ল্যাকিস এস ইয়ে হচ্ছে নেক্রোটিক এরিয়া হচ্ছে,
তাহলে এইটা কি হচ্ছে, এসআর ফর্মেশন হচ্ছে। এই বাইট মার্কটা দেখে যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা ভাববো যে এটা স্ক্রাব টাইপাস হওয়ার চান্স হাইলি। তাহলে কি হচ্ছে, এখানে আমরা যদি বিভিন্ন রকম বাইটস মার্ক, এখানে একটা এসআর দেখ, এই একটা এসআর ফর্ম হচ্ছে, হ্যাঁ বিভিন্ন রকম হতে পারে, এই একটা এসআর ফর্ম হচ্ছে, ঠিক আছে, এগুলো এই হচ্ছে এসআর ফর্ম, এগুলো এসআর ফর্ম গুলো ভালো করে দেখে রাখতে হবে। তাহলে এটা আমাদের কি, না এটা হচ্ছে আমাদের হলমার্ক কিসের, না আমাদের যে ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে এটা ইম্পর্টেন্ট, যে ক্লিনিক্যাল ফিচারের সঙ্গে এটা থাকলে আমাদের কি হবে, যে এটা স্ক্রাব টাইপাস পজিটিভ আমরা ভাবতে পারি। তাহলে এটা কিন্তু পেইনলেস হবে, নেক্রোটিক ব্ল্যাক বলে দিয়েছি, পেইনলেস হবে, কোথায় কোথায় থাকে মোটামুটি দেখে দেখে নিতে হবে। এবার হয়ে গেল, এইবার হচ্ছে কি আমাদের যে কি হচ্ছে, না তাহলে কি হাই গ্রেড ফিভার হবে, কাফ থাকতে পারে, র্যাশ বেরোবে। আমি র্যাশটা ডাইরেক্ট বলছি, এই র্যাশের সাথে কিন্তু এসআরটা আলাদা, আমি র্যাশটা বলছি। হেডেক হবে, বডি এক হবে। তাহলে এসআর হলো, এবার লিম্ফ নোডস গুলো বললাম, প্যালপেবল লিম্ফ নোড যেখানে কামড়াবে, নজিয়া ভমিটিং হবে, এবং যদি কমপ্লিকেশন হয় তার প্রত্যেকটার জন্য, যে লাঙে কি হচ্ছে, কিডনিতে কি হচ্ছে, আমাদের ব্রেনে কি হচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কমপ্লিকেশনস এর জন্য যে ফাইন্ডিংস গুলো সেগুলোও পাওয়া যাবে। ঠিক আছে। তাহলে র্যাশটা কি হচ্ছে, না ম্যাকুলো প্যাপুলার র্যাশ বেরোতে পারে, সেটা কি হবে, নর্মালি বডিতে হয়, তারপর এক্সট্রিমিটিতে যায়। দেখো না বডিতে এরকম র্যাশ হবে, এই পেশেন্টের এখানটা এসআর ফর্ম আছে, এবার ছোট ছোট র্যাশ বেরিয়েছে, হাতেও বেরিয়েছে। এই পেশেন্টের এখানে হচ্ছে কি এসআর ফর্ম হয়েছে, তারপর দেখো এখানে র্যাশ বেরিয়েছে। তাহলে র্যাশও থাকলো, একটা ম্যাকুলো প্যাপুলার র্যাশও থাকছে। আদার সিমটম তাহলে কি বললাম, লিম্ফ। এবার আমাদের চোখে কনজাংটিভাইটিস হতে পারে, এবং আমাদের যে সেন্সরি হিয়ারিং লস হতে পারে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস হতে পারে। এটা কিন্তু খুব রেয়ার, এটা জেনে রাখো। তাহলে এটা আমাদের ক্লিনিক্যাল ফিচার্স হলো। এবং হলমার্ক কি বললাম, যে আমাদের যে এসআর ফর্ম, যে বাইট মার্কটা হচ্ছে মাইট, সেই মাইটটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, এইবার যে কি কি কমপ্লিকেশন হবে, তাহলে কমপ্লিকেশন আমাদের ব্রেনে কি কি বলেছিলাম, ব্রেনে হচ্ছে কমপ্লিকেশন আমাদের হচ্ছে, দেখে নাও, ব্রেনে হচ্ছে আমাদের কি, না ব্রেনে হচ্ছে আমাদের এনসেফালোপ্যাথি বললাম, এনসেফালোপ্যাথি, ব্রেনে এনসেফালোপ্যাথি হবে, ব্রেনে হচ্ছে এনসেফালোপ্যাথি। ও আচ্ছা, এটা লেখা আছে, ব্রেনে হচ্ছে এনসেফালোপ্যাথি, তার ব্রেনে কি হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল কি হচ্ছে, মেনিঙ্গো এনসেফালাইটিস। তাহলে এখানে পেশেন্ট কি হবে, বা এনসেফালোপ্যাথি, এখানে কি হচ্ছে, পেশেন্ট হচ্ছে কি, পেশেন্ট কনফিউশন হবে, সিজার হবে, কোমা হয়ে কোমাতে চলে যেতে পারে। ঠিক আছে। রেসপিরেটরি কি হবে, রেসপিরেটরিতে হচ্ছে আমাদের, রেসপিরেটরিতে আমাদের কি হচ্ছে, রেসপিরেটরিতে হচ্ছে আমাদের কি দেখতে হবে, যে ইন্টারস্টিশাল নিউমোনিয়া, তাহলে আমাদের নিউমোনিয়া হতে পারে, যে নিউমোনাইটিস হতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। ঠিক আছে, রেসপিরেটরি হচ্ছে। তারপর কি হচ্ছে, রেনাল, রেনালে হচ্ছে কি কিডনি ইঞ্জুরি হয়ে যাবে, যদি রেনালে কিডনি ইঞ্জুরি হয় তাহলে আমাদের প্রোটিনুরিয়া হতে পারে, হিমাচুরিয়া হতে পারে, তাই ইউরিন দিয়ে প্রোটিন বেরোচ্ছে, হ্যাঁ রক্ত বেরিয়ে যাচ্ছে, ব্লাড বেরোচ্ছে, ক্রিয়েটিন বেশি হয়ে যাবে, তাহলে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হবে। হ্যাঁ রেনাল। এবার হচ্ছে কি, আমাদের হচ্ছে তাহলে ব্রেন হলো, লাং হলো, হ্যাঁ রেনাল হলো। এবার হচ্ছে কি আছে আমাদের হচ্ছে, আহ, যে জিআই সিমটমস গুলো যেগুলো আছে, সেটা হচ্ছে কি, তার নজিয়া ভমিটিং, যদি সিভিয়ার কেসে বিশাল অনেক ভমিট হবে। এবার যে আমাদের এটা জানতে হবে, যে ভাস্কুলার যে এগুলো আছে, আমরা বলেছি যে কি ভাস্কুলার এন্ডোথেলিয়াল ড্যামেজ হচ্ছে। তাহলে এন্ডোথেলিয়াল ড্যামেজ হওয়ার পরে তাহলে আমাদের কি সব কিছু লিকেজ হচ্ছে, লিকেজ হওয়ার পরে কি, তাহলে ডিআইসি হবে, তাহলে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হয়ে যাবে, কারণ ব্লাড কি চাইছে, যে ওই যে ইঞ্জুরি গুলোকে ঠিক করতে চাইছে। তাহলে উম, আমাদের হচ্ছে ভেসেলস এর মাধ্যমে কোয়াগুলেশন হবে, দিয়ে কিন্তু এটা একটা খুব সিভিয়ার একটা কেস তৈরি হয়ে গেল। তাহলে কি কি আমাদের এগুলো হচ্ছে মোটামুটি কমপ্লিকেশন আমরা জানলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, না আমরা মোটামুটি কমপ্লিকেশন সম্পর্কে একটু জেনে নিলাম। এবার হচ্ছে আমাদের মেন কি হচ্ছে, যে তাহলে কি হলো, যে ক্লিনিক্যাল ফিচার্স জানলাম, কি কি কমপ্লিকেশন থাকলো জানলাম, এবার আমাদের জানতে হবে যে ডায়াগনোসিস কি করে করবো। তো ডায়াগনোসিস করতে হবে কি, একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয়, তাহলে ক্লিনিক্যাল ডায়াগনোসিসে আমাদের যে এস্টার মার্ক, হলমার্ক, যেটা এস্টার যে মার্কটা থাকবে, প্লাস হচ্ছে কি, যে আমাদের সাইন সিমটমস গুলো আছে, সাথে আমাদের ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হবে। ল্যাবরেটরি ইনভেস্টিগেশন যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্ক্রাব টাইপাস আইজিএম নর্মালি পাঠানো হয়, যেটা খুব কমন, তাহলে স্ক্রাব টাইপাস আইজিএম কি হবে, পজিটিভ হবে। এছাড়াও আমরা ওয়েল ফিলিক্স রিয়াকশন এবং বিভিন্ন রকম মলিকুলার পিসিআর টিসিআর করা হয়, আইএফএ ইমিউনোফ্লুরেসেন্স অ্যাসেও করা যেতে পারে। এগুলো কিন্তু আমরা খুব আনকমন, আমরা করি না। এখানে হচ্ছে খুব আমাদের কি করছি, যে ওয়েল ফিলিক্স রিয়াকশনটা আমাদের যে, সরি, আইজিএম এলাইজা যেটা করছি, যে স্ক্রাব টাইপাস আইজিএমটা, এটা হচ্ছে আমাদের অ্যাকুট ইনফেকশনটাকে ডিটেক্ট করছে। হ্যাঁ ঠিক আছে। তো কি হলো, এখানে হচ্ছে মোস্ট কমন আমরা এটা ইউজ করি, কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড যদি আমরা বলি যে কোনটা করা উচিত, সেটা হচ্ছে আমাদের আইএফএ করা উচিত, ইমিউনোফ্লোরেসেন্স এসে করা উচিত। হ্যাঁ মলিকুলার যদি করতে পারি তাহলে পিসিআর করতে হবে, আর যদি হিস্টোরিক্যাল কিছু করি সেটা ওয়েল ফিলিক্স। হিস্টোরিক্যাল মানে হচ্ছে এটা আগে করা হতো, এখন করা হয় না। সে প্রোটিয়াসের বিভিন্ন স্ট্রেন নিয়ে, এখানে বিভিন্ন রকম স্ট্রেনের বিভিন্ন রকম পজিটিভ রেশিও দেখে আমরা যেরকম উইডাল টেস্টে করতাম সেরকম করে দেখা হয়, এটা এখন একদমই করা হয় না। ঠিক আছে।
তো পিসিআর করতে পারি, পিসিআর হচ্ছে কি নিতে হবে, যে ব্লাড নিতে পারি, তো তারপর এসআর থেকে স্যাম্পল নিতে পারি। ঠিক আছে, আমাদের একটা জিনিস জানতে হবে, এগুলো একটাও জানার দরকার নেই, আমাদের একটা জানতে হবে যে আমাদের যেটা লাল হয়ে আছে এটা হচ্ছে আইজিএম ফর স্ক্রাব টাইফাস। এটা হচ্ছে টেস্ট করতে পজিটিভ হলে, আমার ক্লিনিক্যাল ফিচার যদি আমার সাজেস্ট করে, তাহলে হচ্ছে কি হচ্ছে আমাদের স্ক্রাব টাইফাস পজিটিভ হলো। ওকে, এবার ল্যাবরেটরি ফাইন্ডিং এ আদার্স যে ফাইন্ডিংস গুলো হবে সেটা কি হতে পারে, একটা হচ্ছে কি থ্রম্বোসাইটোপিনিয়া হবে, থ্রম্বোসাইটোপিনিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে থ্রম্বোসাইটোপিনিয়া হচ্ছে তাহলে প্লেটলেটসটা কমে যাচ্ছে। ওকে, আমাদের লিভারের গন্ডগোল হয় বলেছি, তাহলে লিভারের যদি গন্ডগোল হয় তাহলে কি হেপাটাইটিস যদি হয়, হেপাটাইটিস মানে আমাদের লিভার সেলসের যে এনজাইমগুলো এসজিওটি এসিপিডি এগুলো বাড়বে। এবার কি বলছি যে লিউকোপিনিয়া হতে পারে, আবার লিউকোসাইটোসিস হতে পারে, তাহলে আমাদের হোয়াইট ব্লাড সেলস বাড়তে পারে আবার কমতেও পারে, হোয়াইট ব্লাড সেল বাড়তে পারে আবার কমতেও পারে। ওকে, এবার আমাদের যদি কিডনিতে দিয়ে আমরা দেখি যে কিডনিতে ইউরিন টেস্ট করছি, ইউরিনের জন্য কি হবে যে আমাদের যে হিমাচুরিয়া হতে পারে, তাহলে ইউরিন টেস্ট করলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে ইউরিনে ব্লাড থাকতে পারে, আরবিসি থাকতে পারে, ইউরিনে ক্রিয়েটিন থাকতে পারে। ঠিক আছে, আমাদের প্রোটিন থাকতে পারে। হ্যাঁ, প্রোটিন থাকতে পারে, এটা হচ্ছে ইউরিন টেস্ট করলে আমরা মোটামুটি দেখতে পাবো। তাহলে কি হচ্ছে ইউরিনে আরবিসি থাকতে পারে, ক্রিয়েটিন, এটা প্রোটিন, ওটা একেআই আমরা যেগুলো ট্রিটমেন্ট করবো, মানে ইনভেস্টিগেশন করলে বুঝতে পারবো, তাহলে এটা কমপ্লিকেশনের জন্য। ঠিক আছে, এবার আমরা যদি ট্রিটমেন্ট, আমরা যদি কি আসছে ট্রিটমেন্ট পার্টটা আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম, যে আমরা হচ্ছে কি একটা কে কোন ব্যাকটেরিয়া করছে, কে ট্রান্সমিশন করছে, কিভাবে আমাদের শরীরে আসছে, এবং তারপরে প্যাথোজেনেসিস কি হচ্ছে, তার ক্লিনিক্যাল ফিচার্স কি হচ্ছে, এসআর মার্ক জানলাম, আর আমরা কি জানলাম যে কি র্যাশটা বেরোচ্ছে, যে ম্যাকুলোপ্যাপুলার র্যাশটাও জানলাম। এইবার হচ্ছে এখন আমরা ডায়াগনোসিসও করেছি, এবার ডায়াগনোসিস পরে আমাদের কি করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমরা এখানে মোটামুটি দু রকম পেশেন্ট পাবো, একটা হচ্ছে কমপ্লিকেটেড পেশেন্ট, একটা হচ্ছে আনকমপ্লিকেটেড। তাহলে আনকমপ্লিকেটেড পেশেন্টস মানে আমাদের ভাবতে হবে যে আনকমপ্লিকেটেড পেশেন্ট গুলো হচ্ছে কি, না আমাদের হচ্ছে কিন্তু যে আমাদের যে কমপ্লিকেশন গুলো আমরা যেটা বললাম সেই কমপ্লিকেশন গুলো থাকবে না, মানে হচ্ছে রেসপিরেটরি যে মানে এগুলো আমাদের কি হচ্ছে নিউমোনিয়া থাকবে না, এয়ার ডিএস অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকবে না, হেপাটাইটিস থাকবে না, তারপরে অ্যাকিউট কিডনি ইনজুরি থাকবে না, সিভিয়ার ভমিটিং নজিয়া হবে না, হবে ভমিটিং নজি কিন্তু সিভিয়ারলি হবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে তাদের নিউরোলজিক্যাল যে মেনিঙ্গো এনসেফালাইটিস বা এনসেফালোপ্যাথি হবে না, পেশেন্ট সিজার হবে, কোমায় চলে যাবে, ডিসওরিয়েন্টেড ভাব হবে, এগুলো থাকবে না। তাহলে এগুলো হচ্ছে তাহলে কোনগুলো কেস, এই যেগুলো থাকবে না এগুলো যদি না থাকে তাহলে কোনগুলো কেস বললাম, সেটা হচ্ছে কি আনকমপ্লিকেটেড কেস। তাহলে আনকমপ্লিকেটেড কেসে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে ডক্সিসাইক্লিন, আনকমপ্লিকেটেড কেস হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন যদি অ্যাডাল্ট ডোজে দেওয়া হয়, ডক্সিসাইক্লিন আমার হচ্ছে অ্যাডাল্ট ডোজ হচ্ছে কত না, আমরা ডক্সিসাইক্লিন অ্যাডাল্ট ডোজ হচ্ছে কি 100 mg বিডি করে দেওয়া হয়, 100 mg বিডি করে দেওয়া হয়। তাহলে কত, 5 to 7 days, কিন্তু আইডিয়ালি বলছে যে 48 ঘন্টা ফিভারলেস থাকলে তারপর ডোজ, তারপর মেডিসিন খাওয়াটা বন্ধ করতে হবে। তাহলে আমার কি করতে হবে, ধরো আমার 5 দিন দেওয়া হয়ে গেল, তারপর দেখতে পাচ্ছি ফিভার আছে, অনেক সময় ড্রাগ দেওয়ার ড্রাগ দেওয়ার হচ্ছে কি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফিভার চলে যায়, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে পেশেন্টের, ধরো পেশেন্টের জ্বর চলে গেছে, তাহলে ফিভার হচ্ছে কি, ফিভার কি হচ্ছে নেই, আর ফিভার আর নেই, তা সেখান থেকে কি করতে হবে, সেখান থেকে 48 ঘন্টা পরে, 48 ঘন্টা পরে আমাদের কি করতে হবে, 48 ঘন্টা পরে আমাদের ওষুধটা বন্ধ করে দিতে হবে। তাহলে নর্মালি 5 থেকে 7 দিন আমার দিতে হয়, কি দিতে হয়, ডক্সিসাইক্লিন দিতে হয়, কত বললাম, 100 mg বিডি করে দিতে হবে। এবার আমার দেখতে হবে যে অনেক সময় চিলড্রেন এবং প্রেগনেন্ট ওমেনদের কিন্তু আমরা ডক্সিসাইক্লিন দিই না, চিলড্রেন এবং প্রেগনেন্ট ওমেনদের আমরা কি দিই, আমরা অ্যাজিথ্রোমাইসিন দিই। তাহলে প্রেগনেন্ট ওমেনদের হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে কত, 5 mg বিডি, এই সরি 500 mg হচ্ছে ওডি করে দেওয়া হয়। তাহলে অ্যাজিথ্রোমাইসিন প্রেগনেন্ট ওমেনদের এবং কত করে দেওয়া হচ্ছে, যে 500 ওডি করে দেওয়া হবে, 500 মিলিগ্রাম ওডি করে। এবার গল্পটা হচ্ছে কি চিলড্রেনদের কি হবে, চিলড্রেনদের হচ্ছে কি, যদি কোনো চিলড্রেনদের বয়স আমার, যাই হোক, যদি আমার ওজনটা হচ্ছে 45 কেজির নিচে হয়, তাহলে হচ্ছে কি করতে হবে, দুটো ডোজ জেনে নিতে হবে। ধরো একটা কি হচ্ছে আনকমপ্লিকেটেড কেস, আমি অ্যাডাল্টদের বলে দিলাম, এবং আনকমপ্লিকেটেড কেসে অ্যাডাল্টদের হচ্ছে ডক্সিসাইক্লিন, যদি প্রেগনেন্ট হয় তাহলে হচ্ছে কি বলে অ্যাজিথ্রোমাইসিন বলে দিয়েছি। যদি আনকমপ্লিকেটেড কেসে যদি বেবি হয়, যে বেবিটার ওজন হচ্ছে 45 কেজির নিচে, তাহলে আমি ডক্সিসাইক্লিন কিভাবে দেবো সেটা হচ্ছে জেনে নেবো। ডক্সিসাইক্লিন এখানে কিভাবে দেওয়া হবে, ডক্সিসাইক্লিন হচ্ছে দেওয়া হচ্ছে বডি ওয়েট অনুসারে। কোথাও আমরা বেবির ওজন করে নেবো, ওজন করে কি করছি না, বডি ওয়েটটা আমরা ক্যালকুলেট করবো। তাহলে বডি ওয়েটটা কি হচ্ছে না, আমরা মোটামুটি ধরো 4.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে, পার ডে কিন্তু। তাহলে এটাকে আমরা যদি আমরা একটা পেশেন্ট, ধরো তার ওজন হচ্ছে, ধরো একটা পেশেন্ট হয়েছে, একটা বাচ্চা, তার ওজন হচ্ছে 10 কেজি, ঠিক আছে, তাহলে এখানে পার ডে কত হচ্ছে,
পার ডে 4.5 ইন্টু 10, সরি, 4.5 ইন্টু 10 ইকুয়াল টু কত হচ্ছে? 45। এই 45টা কিন্তু আমাদের দুটো ডোজে ডিভাইড করতে হবে। তাহলে 45-এর দুটো ডোজ ডিভাইড করলে আমাদের কত হচ্ছে? আমাদের হচ্ছে টু 22.5, তাই তো? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের 22.5 mg করে বিডি করে দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, এরকম ভাবে দিতে হবে। এটা এত এমজি হবে, এটা বিডি করে দিতে হবে। এটা বোঝা গেল আশা করছি। তাহলে আমরা যদি একটা কি বলছি, যদি আমাদের কোনো পেশেন্টের বয়স, এই ওজন, সরি, ওজন যদি আমাদের 45 কেজির নিচে হয়, তখন আমরা কি দেব? 4.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে ডোজ। 4.5 মিলিগ্রাম যদি হয়, আমি একটা বাচ্চা ধরে নিচ্ছি ওজন 10 কেজি, তাহলে 10-এর সাথে আমরা 4.5 কেজি গুণ 5 মিলিগ্রাম গুণ করলে কত হচ্ছে? 45। এটাকে ডিভাইডেড করতে হবে কটা ডোজে? দুটো ডোজে দিতে হবে। তাহলে 24.5 মিলিগ্রাম, 22.5 মিলিগ্রাম বিডি করে আমাদের দিতে হবে। তাহলে ডোজটা বোঝা গেল। ঠিক অ্যাজিথ্রোমাইসিনের ক্ষেত্রেও সেম। অ্যাজিথ্রোমাইসিনের ক্ষেত্রে আমরা কি করব না, অ্যাজিথ্রোমাইসিনের ক্ষেত্রে আমরা 10 mg, অ্যাজিথ্রোমাইসিনের ক্ষেত্রে আমরা কি করছি না, 10 mg, 10 mg পার কেজি দিতে হবে। 10 mg পার কেজি দিতে হবে। তাহলে 10 mg পার কেজি কিভাবে দেব? তাহলে আমরা অ্যাজিথ্রোমাইসিন ডোজটা কি ওডি করে দিই। তাহলে এটা 10 mg পার কেজি পার ডে যদি ধরা হয়, তাহলে ওডি ডোজে দেওয়া হয়। তাহলে ওডি ডোজে দেওয়া হবে। তাহলে এই পেশেন্টের কি হবে, যেটা এক্সাম্পল দিচ্ছি, যদি এই পেশেন্টটার বয়স কত হচ্ছে, ওজন, সরি, ওজন কত হচ্ছে? 10 কেজি। যদি 10 কেজি হয়, তাহলে 10 কেজি হলে কি হচ্ছে? তাহলে 10 10 কত? 100 হচ্ছে। তাহলে 100 mg ওডি করে পাবে। ঠিক আছে, 100 mg ওডি করে পাবে। এটা বোঝা গেল। কারণ আমরা এটা অ্যাজিথ্রোমাইসিন আমরা ওডি করে দিই, ডক্সিসাইক্লিন আমরা বিডি করে দিই। বিডি করে হলে কি হয়, ভাগ করে দিতে হচ্ছে। ওডি করে ভাগ করতে হচ্ছে না, যা আসছে সেটাই দিচ্ছি। এটা কি হচ্ছে না, আনকমপ্লিকেটেড কেসেস ফর কি চিলড্রেন। যদি প্রেগনেন্ট ওমেন হয়, 500 মিলিগ্রাম অ্যাজিথ্রোমাইসিন ওডি করে দেবো, এবং অ্যাডাল্ট হলে যদি আমাদের হচ্ছে ডক্সিসাইক্লিন 100 করে বিডি করে দেবো। ঠিক আছে। এইবার হচ্ছে কমপ্লিকেটেড কেস। তাহলে কমপ্লিকেটেড কেসে হচ্ছে কি হবে? কমপ্লিকেটেড কেসে আমাদের মেন ট্রিটমেন্ট হচ্ছে যে ড্রাগগুলো আমরা কি দিতে পারি, ডক্সিসাইক্লিন দিতে পারি, অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি, এবং কোরামফেনিকল দিতে পারি। নর্মালি কিন্তু আমরা ডক্সিসাইক্লিনই দিই। ঠিক আছে, অ্যাজিথ্রোমাইসিন, কোরামফেনিকল আমরা খুব একটা দিই না, কিন্তু আমরা ডক্সিসাইক্লিনই দিই। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে কমপ্লিকেশনস গুলো যেগুলো আছে, যদি আমাদের শর্টনেস অফ ব্রিথ, শ্বাসকষ্ট হয়, মেনিং মেনিঙ্গো এনসেফালোপ্যাথি যদি হয়, লিভারের সমস্যা যদি হয়, কিডনি যদি ইনজুরি হয়, এর প্রত্যেকটা যে স্পেসিফিক ট্রিটমেন্ট, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে, হ্যাঁ, ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হচ্ছে, কোয়াগুলোপ্যাথি, যে ডিআইসি, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা যে ট্রিটমেন্ট যেরকম আছে সেগুলো কিন্তু করতে হবে। এইসব পেশেন্টদের আইসিইউতে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে। আর আর কমপ্লিকেটেড সবসময় কিন্তু আইসিইউতে ট্রিটমেন্ট করাই বেস্ট, কারণ খুব পেশেন্ট কিন্তু অনেক সময় সিভিয়ার খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে। এইবার এই কমপ্লিকেশন গুলোকে ট্রিটমেন্ট করতে হবে, সাথে সাথে কি ড্রাগ অফ চয়েস আমরা ডক্সিসাইক্লিন দিতে পারি, অ্যাজিথ্রোমাইসিন এবং হচ্ছে কোরামফেনিকল। তো এগুলো কিভাবে দেব? তো আমাদের ডক্সিসাইক্লিনের ডোজ কত বলেছি? ডক্সিসাইক্লিনের ডোজ হচ্ছে আমরা কত বলেছি? ডক্সিসাইক্লিন হচ্ছে আমাদের 100 mg। ডক্সিসাইক্লিন আমাদের 100 mg। ডক্সিসাইক্লিন আমাদের 100 mg, 100 mg ডোজ। এবার এটা কিভাবে দেওয়া হয়, ইন্টারভেনাস কিভাবে দেওয়া হয়, যে 100 mg সাথে কি করতে হবে, আমাদের 100 ml জল নিতে হবে। কি জল? আমাদের নর্মাল স্যালাইন নেব। নর্মাল স্যালাইনটা নেব। এটা কি করতে হবে? এটা হচ্ছে আমাদের মোটামুটি 30 মিনিটস ধরে আমাদের কি করতে হবে, ইনফিউশন দিতে হবে। 30 মিনিটস ধরে ইনফিউশন দিতে হবে। তাহলে ডক্সিসাইক্লিন 100 mg, 100 ml NS, এটা 30 মিনিটস ধরে কি হচ্ছে না, আমরা ইনফিউশন দিয়ে দেবো। ওকে। এইবার যদি আমরা এই পেশেন্টটাকে যদি আমরা করি কি, যে অ্যাজিথ্রোমাইসিন দিই, তাহলে অ্যাজিথ্রোমাইসিনের ডোজ কত বলেছিলাম? অ্যাজিথ্রোমাইসিন কত ডোজ? 500 mg। এখানে কি করতে হবে? এখানে হচ্ছে এনএসটা বেশি নিতে হবে। কত নিতে হবে? 250 ml নিতে হবে। 250 ml নিতে হবে। ওকে। 250 ml যদি নিই, তাহলে এটা কতক্ষণ ধরে ইনফিউশন দিতে হবে? এটা হচ্ছে কে 1 hour, তাহলে 1 ঘন্টা ধরে ইনফিউশন দিতে হবে। ওকে। এটা ওডি করে চলবে, এটা বিডি করে চলবে, এটা ওডি করে চলবে। তাহলে এটা হচ্ছে বিডি, এটা হচ্ছে ওডি। ঠিক আছে। এইবার হচ্ছে কোরামফেনিকল। কোরামফেনিকল আমরা ইউজ করি না, তাও জেনে রাখা ভালো। কোরামফেনিকল কি হচ্ছে, না, কোরামফেনিকলের ডোজ হচ্ছে কি, 50 থেকে 100, 50 থেকে 100 mg পার কেজি পার ডে। ওকে। 50 থেকে 100 mg পার কেজি পার ডে।
এটাকে আমরা 6 আওয়ারলি ডিভাইড করে দেবো, মানে কিউডিএস করে দেবো, মানে 6 আওয়ারলি ভাগ করতে হবে। তাহলে একটা জিনিস ভালো করে মনে করে দেখো, ভেবে দেখো যে এই পেশেন্টটা কি হচ্ছে, যদি কারোর 50 কেজি ওজন হয়, ওকে, ধরো 50 কেজি ওজন হচ্ছে, 50 কেজি যদি কারোর ওজন হয়, তাহলে আমি যদি 50 ধরে নিই, তাহলে 50 50 কত হচ্ছে, 50 50 এটা হচ্ছে এত এমজি হবে। এটাকে আমরা 4টে ভাগে ভাগ করবো, মোটামুটি ধরো 800 800 এমজি করে পড়ে যাচ্ছে। সরি, 800 নয়, 4টে ভাগে ভাগ করলে 600 এমজি করে পড়ে যাচ্ছে, 600 করে পড়ে যাচ্ছে। তাহলে পার ডোজে কত পড়ে যাচ্ছে, 600 এমজি করে, এখান থেকে 600 করে পড়ে যাচ্ছে, কারণ আমরা 4 ছক 24 হচ্ছে, 625 করে পড়ে যাবে, 625 এমজি করে পড়ে যাবে, বা মোটামুটি 625 এমজি। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, যদি কারো একটা লোকের যদি বডি ওয়েট কত হচ্ছে, বডি ওয়েট যদি 50 কেজি হয়, তাহলে আমরা 50 এমজি পার কেজি পার ডে, তাহলে আমরা কি করতে, 6 আওয়ারলি দেবো, মানে কিউডিএস করে দিচ্ছি। তাহলে 60-র সাথে এই 50-র সাথে 50 গুণ করলে এটা হচ্ছে, এটাকে 4টে ভাগে ভাগ করলে এটা হচ্ছে, বা এটা হচ্ছে, যেটা একটা দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়, আমরা কিন্তু এটা দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কোরামফেনিকল প্রত্যেকটা ডক্সিসাইক্লিন অ্যাজিথ্রোমাইসিনের প্রত্যেকটা ডোজ আমরা বোঝা গেল। এবার দেখা যাচ্ছে অনেক সময় ডক্সিসাইক্লিন রেজিস্ট্যান্স হতে পারে, সেখানে অ্যাজিথ্রোমাইসিন ভালো কাজ করে। তাহলে আমাদের ডোজ সম্পর্কে একটু আইডিয়া হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা যাব কি না, কিভাবে প্রিভেনশন করতে হবে। তাহলে রেজিস্ট্যান্স কেসে বললাম যে কোরামফেনিকল এবং আইথোমিন ভালো কাজ করে। এবার যে প্রিভেনশন কিভাবে করবো, এখানে প্রিভেনশন হচ্ছে কি, একটা হচ্ছে কি পার্সোনাল প্রোটেকশন, একটা এনভায়রনমেন্টাল কন্ট্রোল, একটা হচ্ছে কেমোপ্রোফাইল্যাক্সিস। তাহলে পার্সোনাল প্রোটেকশন আমরা কি করতে পারি, আমরা যেরকম মশার জন্য যেন মশারি ইউজ করি, সেরকম আমাদের জন্য এটার জন্য করতে হবে, কারণ যে কোনো সময় চলে আসতে পারে। তাহলে আমরা কি হচ্ছে, ফুল যে স্লিভস যে প্যান্টস গুলো পরবো, ফুল হাতা জামা কাপড় পরতে হবে, এবং যে বিভিন্ন রকম যে পারমেথ্রিন বা হচ্ছে ডিট, যে বিভিন্ন রকম যে অয়েনমেন্টস বা লেদার লোশনস আছে, সেগুলো ইউজ করলে এগুলো সহজে এসে অ্যাটাক করবে না। ঠিক আছে, আর এনভায়রনমেন্টাল কন্ট্রোল হচ্ছে যে আমাদের যে আমরা বলেছি বন জঙ্গল যেগুলো ছিল সেগুলোকে কাটতে হবে। হ্যাঁ, তাহলে এগুলোকে পরিষ্কার করতে হবে এবং সেখানে ইঁদুর কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আর কি করতে হবে, যে ক্রিমোপ্রোফাইল্যাক্সিস, যদি যেখানে জন্য অনেক প্রচুর কেস হচ্ছে, এন্ডেমিক হয়ে গেছে, সেই সব জায়গায় কিন্তু ডক্সিসাইক্লিন কিন্তু আমরা দিয়ে রাখি, উইকলি একটা করে ডক্সিসাইক্লিন দিয়ে রাখি। তাহলে কি হবে, সেখানে কিন্তু বিশেষ করে কারার যেখানে হচ্ছে, আমাদের হচ্ছে যে আমাদের সেনারা যেখানে কাজ করছে কোনো জঙ্গল টঙ্গলে, হ্যাঁ, সেখানে হচ্ছে সবসময় স্ক্র্যাপ হতে পারে, তাই ক্ষেত্রে কিন্তু প্রোফাইল্যাক্সিস হিসেবে দেওয়া হয়। তো এখান থেকে আমরা কি শিখলাম, সেটা হচ্ছে কি, যে আমরা যেটা শিখলাম, যে স্ক্রাব টাইফাস ডায়াগনোস করতে গেলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এসআরটা জানতে হবে। তাহলে ডোন্ট মিস দ্য এসআর, এই যে এসআরটাকে মিস করলে হবে না। এবারে এর সাথে কি করতে হবে, এর সাথে ক্লিনিক্যাল ফিচার্স গুলো আনতে হবে। এইবার একটা মজার বিষয় হচ্ছে যে স্ক্রাব টাইফাসের সাথে কিন্তু অনেক কিছু মিমিক করে, বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়া, হ্যাঁ, এন্টারিক ফিভার, হ্যাঁ, তারপর লেপ্টোস্পাইরোসিস, এইসব ডিজিজ গুলো কিন্তু এর মধ্যে অনেক কিছু মিমিক করছে, যে জ্বর নর্মাল যে ফিভার হলে যেমন হয়, সেটা কিন্তু এখানে অনেকটা হয়। তো আমাদের কিন্তু আলটিমেটলি এসআর এর সাথে ক্লিনিক্যাল ফিচার্স, তারপরে আমরা কিন্তু ডেঙ্গু, ম্যালেরিয়া, লেপ্টোস্পাইরোসিস, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস, টাইফয়েড, এন্টারিক বললাম, তো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে নিতে হবে। তো আমরা তাহলে কি স্কাব টাইপের আইজিএম পাঠাবো, এসআর মার্ক থাকবে আর ক্লিনিক্যাল ফিচার্স, তারপর ট্রিটমেন্ট স্টার্ট করে দেবো। এবারে আমরা ব্লাড রিপোর্টের জন্য ওয়েট করবো না, আমরা কিন্তু পেশেন্টের যত তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক শুরু করবো, তত তাড়াতাড়ি পেশেন্টের জন্য ভালো। নাহলে কমপ্লিকেশন শুরু হয়ে গেলে পেশেন্ট সোজা আইসিইউ চলে যাবে। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো আমরা এই ভিডিওটির নোটস আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে দিয়ে দেবো। হ্যাঁ, সবাই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং বারবার শেয়ার করো। বারবার একটা জিনিস আমি বলছি, যে যে কোনো ভিডিও, যে আমরা যদি কোনো ভিডিও দেখছি, সেই ভিডিওটা একটা দেখার নিয়ম আছে। সেই নিয়মটা কি, যে প্রথমে ভিডিওটা দেখা হলো, দেখার পরে আমরা যে নোটসটা টেলিগ্রাম থেকে নিলাম, নিয়ে কি করছি, সেই নোটসটা একবার পড়লাম, ওকে, পড়ার পরে ভিডিওটাকে আবার দেখবো। ঠিক আছে, ভিডিওটা আবার দেখা দেখা হয়ে গেল। দেখার পরে এইবার যে নোটসটা রেখে দিয়ে আমি নিজেকে একবার বলা বলা প্র্যাকটিস করবো, যে কিভাবে আমি আহ, ওই যে যতগুলো আমি ভিডিও দেখে এবং নোটস পড়ে যা কিছু মনে মনে পড়েছি, সেগুলোকে নিজে নিজে বলবো, মানে কাউকে পড়ানোর চেষ্টা করবো। তাহলে কি হবে, আলটিমেটলি কিন্তু এই জিনিসটা মনে থেকে যাবে, তাহলে পরে কিন্তু ট্রিটমেন্ট করতে সুবিধা হবে এবং ভোলা যাবে, অত সহজে ভুলবে না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।